টাইলসটা সমান বলে মনে হয় না। এর কারণ কি? এর কারণ হলো এটা আমাদের হাতের ত্বকের স্পর্শ করার অসম্পূর্ণতা। এরকম আমাদের প্রত্যেকটা অঙ্গের কি রয়েছে এরকম মানে দুর্বলতা রয়েছে, আমরা সঠিক বস্তু সম্পর্কে ধারণা খুব কমে নিতে পারি। তো এই কারণে এই যে অসম্পূর্ণ ইন্দ্রিয়, এই অসম্পূর্ণ ইন্দ্রিয় দিয়ে যদি আমরা এই সামান্য বস্তুগুলোকে জানতে না পারি, তাহলে আমাদের ভগবানকে কিভাবে আমরা জানবো? ভগবান তো আমাদের এই সীমারও ঊর্ধ্বে, এই জড়জগতের ঊর্ধ্বে হলো ভগবানের চিন্তা। তাহলে আমরা সেই ভগবানকে কি করে জানবো? তার মানে পরম সত্যকে জানতে বা আত্মা সম্পর্কে জানতে আমাদের কি এই ইন্দ্রিয় দিয়ে কি সম্ভব? হ্যাঁ, ইন্দ্রিয় দিয়ে সম্ভব নয়। অর্থাৎ আমরা পরম সত্যকে জানতে হলে আমাদের প্রত্যক্ষণ দিয়ে আমরা জানতে পারবো না। অর্থাৎ আমাদের যে দৃষ্টি বা আমাদের কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা লাভের যে পদ্ধতি, এই পদ্ধতি দিয়ে আমরা কি করতে পারবো না। কয়টা পদ্ধতির কথা বলছিলাম আমরা? ঘ্রাণ, রাসন, শ্রবণ, দর্শন, স্পর্শন এবং মানস। এই 6টা পদ্ধতিতে আমরা কখনো ভগবান বা পরম সত্য সম্পর্কে জানতে পারবো না, কারণ আমাদের এই ত্রুটি রয়েছে। তো এবার আসি, কর্ণ পাঠবের পরে রয়েছে কি ভ্রম। ভ্রম মানে কি? ভ্রম মানে কি? সাধারণত আমরা ভ্রম বলতে কি বুঝি? হরে কৃষ্ণ। ভ্রম মানে কি, কে বলবো? আশিক বাবু, ভ্রম মানে কি? আমরা বলি আমরা ভ্রমে আছি, মানে আমরা কি ভুলে আছি, তাই না? ভ্রম মানে হলো ভুল, অর্থাৎ যেমন বস্তুটা হলো একরকম কিন্তু আমি চিন্তা করতেছি সেটাকে আরেক রকম। যেমন কি রকম? যেমন রাত্রেবেলা যখন আমরা অন্ধকার দিয়ে হাঁটি, যদি একটু আলো পড়লে দেখি একটা মানে দড়ি পড়ে থাকে, তখন দড়িটাকে কিসের মতো মনে হয়? কিসের মতো মনে হবে? সাপের মতো মনে হয় না? এই ভ্রমটা হলো ঠিক সেই রকম। ভ্রম হলো কি? প্রকৃত বস্তুকে অন্য রূপে দর্শন করা, মানে একটা বস্তুকে আরেক রূপে দর্শন করার নামে হলো ভ্রম, মানে এটা হলো ভুল। তো আমরা সাধারণত আমাদের প্রবাদে একটা কথা বলি যে টু ইরর ইজ হিউম্যান। মানুষ কি? মানুষ মাত্রই ভুল, ঠিক তাই না? মানুষ মাত্রই কি ভুল না? আমরা ইংরেজিতে কি বলি? টু ইরর ইজ হিউম্যান। এই ট্রান্সলেশন জানো তো নাকি? টু ইরর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই কি ভুল। তো আসলে আমরা প্রতি ক্ষেত্রে ভুল করি। যেমন এরকম ভুল আমরা প্রতি ক্ষেত্রে, যেমন রাত্রেবেলা আমরা হাঁটছি, একটা দড়িকে কি মনে হচ্ছে? সাপ বলে মনে হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছি। তো এরকম আর অনেক ব্যাপার আছে। তো এরকম সাধারণত আমরা কম বেশ সবাই করি, কিন্তু এই ভুলের পরিমাণটা যদি কোনো বিজ্ঞানী বা সমাজের কর্তা ব্যক্তিরা করে তখন কেমন হয়? যেমন তোমাদের একটা গল্প বলছি আজকে। এখন তো 2021 সাল, 2020 সালে কি আসছে? কোভিড-19 আসছে, করোনা ভাইরাস, একটা মহামারী। কিন্তু এই 2020 সালের আগের 100 বছর আগে কি আসছিল? প্লেগ। কোন রোগ আসছিল? তখন ওটাও এরকম করোনার মতো সারা পৃথিবীতে ছড়াই গেছিল, অসংখ্য মানুষ মারা গেছে। তখন এই যখন প্লেগ রোগ নিয়ে মানুষ যখন গবেষণা করছে, এই যে করোনার সময়ও মানুষ কি, অনেক মানুষ মনে করছে কি বাদুড়ের কারণে কি করছে এই করোনা ছড়াইছে। আবার তোমার ইউরোপের একটা দেশে কি একটা প্রাণী আছে বিড়ালের মতো দেখতে, ওই প্রাণীগুলোকে মানে গণহারে হত্যা করছে। এই গত বছরের ঘটনা, করছে না? কিন্তু পরে এখন প্রমাণিত হলো এই প্রাণীরা কি আসলে করোনা ভাইরাসের জন্য দায়ী না। তো বিষয়টা এরকম হলো, এটা একটা হাস্যকর গল্প। তো যখন প্লেগ রোগ ছড়াই গেল, তখন বিজ্ঞানীরা এই নতুন রোগ, এই রোগ সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না কারো, তেমন কোনো ধারণা ছিল না। তো সবাই গবেষণা করতেছে যে কিভাবে এই রোগটা ছড়াইছে সারা পৃথিবীতে। তো কোনোভাবে তারা জানতে পারলো যে এই রোগ বিড়ালের কারণে ছড়াইছে। কিসের কারণে? এখন বিড়ালের কারণে ছড়াইছে এটা শোনার পরে ওই দেশ থেকে নির্দেশনা আসলো যে সমস্ত কি করো, বিড়াল মেরে ফেলো। তো এখন সবাই মিলে কি করলো, দেশের সমস্ত বিড়াল, যেখানে বিড়াল দেখতো ওখানে বিড়াল মারতো। কিন্তু কয়দিন পরে দেখা গেল যে আসলে বিড়াল না, এই রোগটা ছড়াইছে ইঁদুরের কারণে। কিসের কারণে?
ইঁদুরের কারণে। তো এখন ইঁদুর মারবে কিভাবে? কারণ ইঁদুর তো আর বিড়ালের মতো না যে মানুষের ঘরে ঘরে থাকে। এখন এটা একটা মহা সমস্যা দেখা দিয়েছে, কারণ ইঁদুর মারবে কি? বিড়ালে তো, কিন্তু এর আগে তো সমস্ত বিড়াল মারা ফেলছে। তখন এই রোগটা এত বিশাল পরিমাণে ছড়াইছিল যে সেটাকে তখন অতিমারি হিসেবে ঘোষণা করতে হয়েছে। তো এরকম বিজ্ঞানীরা যদি এরকম ভুল করে, দেখে একটা দেশ থেকে প্রায় বিড়াল মেরে ফেলছে, কিন্তু এই রোগটা আসলে বিড়ালের কারণে ছড়ায় নাই, ছড়াইছে কিসের কারণে? ইঁদুরের কারণে। কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এখন ইঁদুর মারার জন্য আর বিড়াল নাই। হ্যামিলনের বাসিওয়ালা আছে। কিন্তু হ্যামিলনের বাসিলা তো কল্পনাতে সম্ভব, বাস্তবতা আর নাই। ইঁদুরকে নিয়ে যাওয়ার মতো হ্যামিলনের বাসিলা পৃথিবীতে আর আসে? হ্যাঁ। তো এরকম এরকম যদি এখন সাধারণ মানুষ ভুল করলে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন সমাজের বিশেষ বিশেষ ব্যক্তিরা, যেমন বিজ্ঞানী, দেশের প্রশাসক, ওরা যদি কখনো কোথাও ভুল করে, তাহলে সেটা কি হয়? অতি খারাপ প্রভাব নিয়ে আসে আমাদের ক্ষেত্রে, নিয়ে আসে না? তো এরকম এরকম তো মানুষের এসব ভুলের ফলে নানা সমস্যা দেখা যায়। যেমন বিজ্ঞানীদের ক্ষেত্রে আরো অনেক ভুল আছে। যেমন ধরো, বিজ্ঞানীরা সবাই মানে ওরা ভাবে কি ওরা অনেক জ্ঞানী পণ্ডিত, কিন্তু আজ পর্যন্ত দেখো বিজ্ঞানীরা যখন জন ডাল্টন যখন কি করলো, মোটামুটি একটা পরমাণুবাদ তৈরি করলো। পরমাণুবাদ তৈরি করার ফলে এই পরমাণুবাদকে মিথ্যা প্রমাণ করছে কে? যখন জন ডাল্টন 1803 সালে যখন পরমাণুবাদ প্রকাশ করলো, তখন সবাই বললো না, জন ডাল্টনের কথাটাই ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই, একদম ঠিক, পারফেক্ট। কিন্তু যখন রাদারফোর্ড আবার পরমাণুর মডেল দিল, তখন কি মানুষ মনে করলো যে জন ডাল্টন যা বলছে এটা মিথ্যা, আমরা কি করি, রাদারফোর্ডেরটাই গ্রহণ করি। কিন্তু রাদারফোর্ডেরটা যখন দেখলো এটাতে অনেক সীমাবদ্ধতা আছে, যখন নিলস বোর যখন আবার বর্তমানে যা আমরা যে ইলেকট্রন বিন্যাস তৈরি করি, পরমাণুর যে মডেল, আধুনিক পরমাণুর মডেল তৈরি করি, যে নিলস বোর যে তত্ত্বগুলো দিল, তখন মানুষ বললো কি যে রাদারফোর্ডেরটা একদমই মিথ্যা, এটা সম্ভবই না। যদি রাদারফোর্ডের পরমাণু মডেল থাকে তাহলে পৃথিবীতে কোনো বস্তুই তৈরি হতো না। ঠিক এরকম না? হ্যাঁ। তো এখন এখন যদি এখন দেখো নিলস বোরের কিন্তু পরমাণুবাদের কিন্তু এখন সীমাবদ্ধতা তৈরি হয়েছে না? আজ থেকে তোমার আজ থেকে তোমার 20-25 বছর আগে নিলস বোরের পরমাণুবাদকে কি করা হতো, মানে সঠিক একদম নির্ভুল বলে ভাবা হতো। কিন্তু এখন কি প্রমাণ হলো? এখন প্রমাণ হলো যে নিলস বোরের যে পরমাণু যে মডেল, এই মডেলের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, এটা সকল পরমাণুর ক্ষেত্রে এই সূত্র বা এই বিশেষত্ব মেনে চলে না। তাহলে এখন মানুষ কি এটা কথা এখন কি সীমাবদ্ধ, এটাও ভুল ভুল, এটা তো ভুল আছে, এটা মানুষ এখন স্বীকার করতেছে। এখন যদি আরো একজন ব্যক্তি কি করে, আরেক নতুন তথ্য দেয়, তাহলে তখন মানুষ কি করবে, সেটাও গ্রহণ করতে বাধ্য থাকবে। এইরকম। তাহলে এখন বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো তথ্যকে মানে স্থির বলে মানে বলতে পারছে যে এই সত্যটা এইভাবেই সঠিক, বলতে পারে নাই। কারণ তারা একটা একটা তথ্য প্রকাশ করে, তখন সবাই মনে করে কি এটাই সঠিক, যখন আরেকটা তথ্য আসে তখন বলে কি আগেরটা বাদ, এটাই সঠিক। তো এভাবে তাদের তো চলতে থাকে। চলার ফলে তো প্রভুপাদ বলছেন যে তোমরা তো হলো বড়সড় একটা মিথ্যেবাদী। প্রভুপাদ বলছেন যে তোমাদের এই মিথ্যা সাগরে তোমরা এখন একটা কথা বলো, কদিন পর আরেকটা মিথ্যা কথা বলো। তো এরকম এক জনক ব্যক্তিকে প্রভুপাদ এই কথাটা বলছিল, যে এখন তোমরা যদি মনে করো আরেকজন ব্যক্তি যদি আরেকটা পরমাণুবাদ নিয়ে আসে, তোমরা কি মনে করবা? তোমরা বলবা যে হ্যাঁ, আমরা নতুন একটা পরমাণুবাদকে কি করবো, গ্রহণ করবো। প্রভুপাদ তখন বলছিল যে তোমরা তো এইভাবে ভুলের সাগরে বেশি আছো, তোমরা কিভাবে সঠিক বস্তুটাকে জানবা? তোমাদের এই গবেষণার মাধ্যমে। আসলে গবেষণার মাধ্যমে আমরা বস্তু সম্পর্কে জানার প্রয়াস করে যেতে পারি। আসলে কোনো বস্তু সম্পর্কে সঠিক ধারণা আমাদের আজ পর্যন্ত জানার চেষ্টা কখনো কি হবে না, শেষ হবে না, জানতেই থাকবো। কারণ এই অসীম রহস্যের কাছে আমরা কোনো বিষয় না, যেটা ওই আমার আগের কথায় ফিরে যাচ্ছি, স্যার আইজ্যাক নিউটনের সেই কথাটা, যে আমি এই জ্ঞান সমুদ্রের তটে কি করছি, অবোধ বালকের নাই কি করছি, নুড়ি পাথরগুলোকে নাড়ছি মাত্র, সামনের যে বিশাল গভীরতা এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তো আমরা কি করি, মূর্খের নাই কি করি, এই নুড়ি পাথরগুলোকে বা এই পৃথিবীর জড় জগতের বিষয়গুলোকে কি নাড়াচড়া করি, কখনো বলে এটা সত্য, কখনো বলে ওটা সত্য, কখনো এটা গ্রহণ করি, কখনো ওটা বাদ দেই। এইভাবে আমাদের চলছে।
আসলে প্রকৃত সত্য সম্পর্কে আমাদের জানা সম্ভব নয়, আমরা প্রতি ক্ষেত্রে এরকম ভুল করি। তো প্রভুপাদ বলতেন, আমি তোমাদের এই জন্য নিন্দা করি, কারণ তোমরা হলে কি বড়সড় একটা মিথ্যেবাদী। মিথ্যেবাদী। তো তো এরকম প্রভুপাদ আরেকটা উদাহরণ দিয়েছিল যে তোমাদের অসম্পূর্ণ বিদ্যার কারণে আজকে পৃথিবীর এই অবস্থা। দেখো, আমাদের যদি সিম্পল লাইফ এবং হায়ার থিঙ্কিং থাকতো, বৈদিক সমাজে যেরকম আমাদের চিন্তা চেতনা ছিল সেরকম থাকতো, আজকে সারা পৃথিবীর জলবায়ুর কি এই ক্ষতিগ্রস্ত হইতো? আমরা আমাদের সভ্যতাকে উন্নত করছি, কিন্তু আসলে আমাদের পৃথিবীটার ক্ষতি করতেছি না ভালো করতেছি? হ্যাঁ, আমরা আমাদের সভ্যতার উন্নয়নের জন্য কি করছি, কল কারখানা যন্ত্রপাতি কত কিছু তৈরি করতেছি, কিন্তু এটা তৈরি করতে গিয়ে আবার পৃথিবীটাকে কি করতেছি, ধ্বংস করে ফেলছেন। আজকে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে, পৃথিবীর গতিপথ গতিপথ নষ্ট হচ্ছে, বিভিন্ন দুর্যোগ, প্রাকৃতিক সমস্যা, মহামারী, বিভিন্ন কিছু দেখা যায়। এগুলো কারণ কে? এগুলো কারণ হলো আমাদের উচ্চ বিলাসী চিন্তাধারা, উচ্চ বিলাসী ভুল। ঠিক তাই না? এরকম কিনা আমাদের পৃথিবীর এই যে বর্তমান যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মূল কারণ কি? এই গ্রহণ করো না, অ্যাকসেপ্ট করো না, যে আসে এখন অ্যাকসেপ্ট করো না, আমাদের ক্লাস শেষ হোক, তারপরে যা হওয়ার হবে। ঠিক আছে, কেটে দিবা। তো এরকম তো এরকম যদি আমরা এই ভুলের সাগরে থাকি, তাহলে এই ভুলের সাগর থাকার কারণে আমাদের কি করছি, প্রতিনিয়ত কোনো না কোনো ক্ষেত্রে বিশাল বিশাল কি নিয়ে আসছি, দুর্যোগ নিয়ে আসছি আমরা আমাদের নিজেদের জন্য, তাই না? এই যে বর্তমানে যে কোভিড-19 কথা বলে, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় এই কোভিড-19টা আসলে কি, এটা এক ধরনের কি বিশ্ব রাজনীতি, তা রাজনীতি না। আমরা কি করছি, জৈব অস্ত্র নিয়ে গবেষণা করতে গিয়ে কি করছি, এই পৃথিবীতে এরকম একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছি। এই করোনা ভাইরাসটা বেশিরভাগ ক্ষেত্রে এখন ধারণা করা হচ্ছে কি, করোনা ভাইরাসটা কোত্থেকে তৈরি হয়েছে, মানুষ জৈব অস্ত্র নিয়ে গবেষণা করতে গিয়ে এই এই ভাইরাসটাকে তৈরি করেছে। তাহলে এখন দেখো, আমরা এই যে আমাদের ভুলের সাগরে থাকার কারণে তো আমরা আজকে সারা পৃথিবীতে একটা বড় একটা কি নিয়ে আসছি, দুর্যোগ নিয়ে আসছি। তো এরকম ভুল আমরা প্রতি ক্ষেত্রে করছি। তো এই ভুল করার প্রবণতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেটা বিজ্ঞানী হোক, প্রধানমন্ত্রী হোক, আর দেশের একজন সাধারণ জেলে হোক, কামার হোক, যে ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তি আমরা ভুলের সাগরে কি ডুবে আছি। আমরা ভুল করছি প্রতিনিয়ত, আর ভুল করে করে কি করছি, আমাদেরকে বিপদগ্রস্ত করছি। এভাবে চলছে। তো বলছে আমাদের এই ভুলের প্রবণতার কারণে আমাদের কখনো কি করা যাবে না, আমরা যে পরম সত্য, এই পরম সত্যকে জানতে পারবো না। তাহলে দ্বিতীয়টা গেল কি, ভ্রম। তাহলে এখন বোঝা যাচ্ছে আমাদের যেহেতু ভুল করার প্রবণতা আছে, তাহলে এই প্রবণতার কারণে আমরা কোনো বস্তু সম্পর্কে সঠিকভাবে ধারণা আসলে নিতেই পারি না। এর অন্যতম একটা কারণ হলো এটা। তো এরপরে আছে প্রমাদ। প্রমাদ মানে কি? প্রমাদ মানে হলো আমরা প্রতিনিয়ত আমাদের ইন্দ্রিয় দ্বারা প্রতারিত হই। কিরকম? দেখবা আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সাথে প্রতারণা করে। হরে কৃষ্ণ, সবাই শুনতে পাচ্ছ তো না? হ্যাঁ প্রভু। হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সাথে প্রতারণা করে। কিভাবে প্রতারণা করে? এই যে দেখো, তুমি একটু আগে একটা আমলকি চুষো, এটাকে খাও, খাওয়ার পরে এক গ্লাস জল খাও, কেমন লাগবে? মনে হয় যেন একটা মানে ভালো মানে একটা শরবত খাচ্ছি, কিন্তু ওটা কি? এটা সাধারণ জল না। জল খাচ্ছি কিন্তু মনে হচ্ছে কি এটা ভালো মানে শরবত খাচ্ছি। কারণ কি? আমার জিহ্বা কি করছে, আমার সাথে প্রতারণা করতেছে। আমি খাচ্ছি জল, কিন্তু স্বাদ লাগছে কিসের? মিষ্টি শরবতের স্বাদ লাগছে না। তাহলে এখন হ্যাঁ। দেখো, তাহলে আমার এই জিহ্বা নামক ইন্দ্রিয়টা আমার সাথে কি করছে, প্রতারণা করছে। ঠিক এরকম না? আবার দেখো, তুমি যদি চিনি খাও, চিনি খাওয়ার পর যদি কমলা লেবু খাও, কেমন লাগবে? টক লাগবে। আবার যদি কমলা লেবু খাওয়ার পর যদি পাতি লেবু খাও, তখন কি পাতি লেবুটা অত্যন্ত মিষ্টি লাগবে। তখন বলবে এই লেবুটা তো খাইছি, লেবুটা তো মিষ্টি কেন? হ্যাঁ, তাহলে দেখো আমাদের ইন্দ্রিয়টা কি করছে, আমাদের সাথে কি করছে, প্রতারণা করছে। এরপরে দেখো, অনেক সময় দেখবা, অনেকে দেখবা চা খাওয়ার পর বা ঠান্ডা কিছু খাওয়ার পর
আর চা খাওয়ার পর যদি কেউ ঠান্ডা জিনিস খায় তখন ওই বিষয়টাকে আরো যেমন অনেকে চা বা গরম জল কিছু খাওয়ার পরে যদি ঠান্ডা কিছু খায় ওই বস্তুটাকে আরো বেশি ঠান্ডা মনে হয়। এটা জানো? মানে গরম কোনো বস্তু খাওয়ার পর যদি ঠান্ডা কিছু খাই তাহলে ঠান্ডা বস্তুকে আরো বেশি ঠান্ডা মনে মনে হয়, কিন্তু ওই বস্তুটা এত ঠান্ডা না আসলে। আবার যেমন ধরবা এই যে আমরা সাধারণ যে জল খাই, আবার এই যে 7 আপ বা আরসি কোলা খেতাম আমরা আগে, তো এগুলা কি সাধারণ জলের মতো লাগে না আরেকটু একটু একটু ঠান্ডা লাগে? একটু ঠান্ডা। কেন ঠান্ডা লাগে? কারণ এটাতে কি আর রয়েছে, কার্বোহাইড্রেট মিক্স মিক্স করা আছে, তাই না? তাহলে হ্যাঁ। দেখো, সাধারণ জল সাধারণ তাপমাত্রা বাহিরের তাপমাত্রা একই, সাধারণ গ্লাসের তাপমাত্রা যেরকম, আর ওই 7 আপ বা কার্বোহাইড্রেট যে ওয়াটার গুলো ওগুলোর তাপমাত্রা একই রকম, কিন্তু জিহ্বায় যখন লাগাচ্ছি তখন কি মনে হচ্ছে, কারণ কার্বোহাইড্রেটের জলটা 7 আপের জলটা মানে একটু বেশি বেশি ঠান্ডা মনে হচ্ছে। কারণ কি, আমার এই জিহ্বা নামক ইন্দ্রিয়টা আমাকে কি করছে, ভুল তথ্য দিচ্ছে, আমার সাথে প্রতারণা করতেছে। ঠিক এরকম না? ওই যে আবার আমি পাখার উদাহরণটা দিচ্ছি, একই রকম আমার চোখ নামক এই ইন্দ্রিয়টা আমার সাথে কি করতেছে, প্রতারণা করতেছে। আমি দেখতে পাচ্ছি যে 3টা হাত, কিন্তু ঘুরে পরে দেখছি কোনো হাত টাত নাই, কি এটা গোল একটা চাকা হয়ে গেছে। আবার দেখো, আমরা যদি এই যে দেখো, আমরা যদি এই চোখে এভাবে আঙ্গুল দেই, টেরা মানুষের মতো হয়ে যায় না? কয়টা মানুষ দেখা যায়? একটা আঙ্গুলে কয়টা আঙ্গুল দেখা যায়? যদি চোখে এভাবে আঙ্গুল দাও, একটা আঙ্গুলে কয়টা আঙ্গুল দেখা যায়? 2টা আঙ্গুল দেখা যায়, দেখা যায় না? তাহলে দেখো, আমার ইন্দ্রিয় আমার নিজের সাথে প্রতারণা করতেছে, আমাকে ভুল বুঝাচ্ছে। তাহলে যেই ইন্দ্রিয়গুলো আমাকে আমার সাথে ভুল বুঝাচ্ছে, সেই ইন্দ্রিয় দিয়ে কিভাবে আমি পরম সত্য ভগবানকে জানবো? জানা সম্ভব এই ইন্দ্রিয়গুলো দিয়ে? না। আবার দেখো, আমরা এই যে রাস্তা যদি দাঁড়াই, রেল লাইনের ধারে গিয়ে যদি দাঁড়াই, মনে হয় যেন রেল লাইনটা কি হয়ে আছে, একসাথে কি মিশে গেছে না? রেল লাইন দুটো কি একসাথে মিশে কখনো? না। আরো অনেক উদাহরণ আছে। এই তোমরা পড়ালেখা করো, তোমরা জানো আলোর কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা পেন্সিল ডুবাও, হঠাৎ করে তাকালে মনে হবে কি পেন্সিলটা মধ্যখানে কি ভেঙে গেছে, ভেঙে গেছে মনে হয় না? এটা বুঝো, তোমরা দেখছো? হ্যাঁ প্রভু। মানে একটা কাঁচা গ্লাসের মধ্যে পেন্সিলটা ডুবিয়ে রেখো, সাইড থেকে যদি তাকাও দেখবো মনে হয় যে না পেন্সিলটার মধ্যখানে কি হয়েছে, ভেঙে গেছে বা বেঁকে গেছে। কি এরকম হলো কিভাবে? এরকম কিভাবে হলো? হ্যাঁ, কিন্তু আমার দৃষ্টিটা কি আমাকে ভুল দেখাচ্ছে কিনা, কিন্তু আমার পেন্সিলটা ঠিকই আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি পেন্সিলটা ভেঙে গেছে। তো এরকম অসংখ্য বিষয় আছে যে আমরা প্রতিনিয়ত কি করি, আমাদের ইন্দ্রিয় আমাদের প্রতারণা করে আমাদের সাথে, ঠিক না? তো এই ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ এই যে আমি যে প্রতারিত হই, এই প্রতারিত হওয়ার কারণে আমাকে এই প্রতারিত ইন্দ্রিয় দিয়ে আমার ভগবানকে আমি জানতে পারবো না। আমি এই জড় বস্তু সম্পর্কে জানতে পারি না, তাহলে ভগবান সম্পর্কে কি করে জানবো? তাহলে এই জড় ইন্দ্রিয় দিয়ে কি করা সম্ভব নয়, আমাদের ভগবান সম্পর্কে জানা সম্ভব নয়। এবার আরেকটা সমস্যা আছে, এগুলোতে গেলে আরো একটা সমস্যা আছে, সেটা হলো কি, বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সাটা কি মনে রাখবা, বিপ্রলিপ্সা মানে হলো প্রতারণা করার প্রবণতা। মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি একটু সুযোগ পাই, নিজেকে জিতানোর জন্য হোক, নিজের সমস্যার জন্য হোক, আমরা কি করি, অন্যকে ঠকাই। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে মিথ্যে কথা বলা একটা প্রবণতা আছে, আছে না? আছে কিনা? যেমন দেখবা, এখন ক্ষেত্র বিশেষ দেখো, অনেক সময় আমাদের টিচাররা যখন আমাদের ক্লাস নেয়, ওনারা এই বিষয় মানে ভালো জানে, কিন্তু ওনারা আমাদেরকে পড়ায় না। কেন পড়ায় না? কারণ ওই যে কোচিং সেন্টারে গিয়ে পড়াবে, ঠিক কিনা? ক্লাসে পড়াবে না, কোথায় পড়াবে? প্রাইভেটে পড়াবে। কারণ কি? কারণ ওনাদের মধ্যে একটা কি আছে, প্রতারণা করার ভাব আছে। যদি উনি টিচার, সমাজের মাথা, সমাজের সমাজের মাঝি, কিন্তু ওনার চিন্তা কি, আমি যদি ক্লাসে পড়াই তাহলে আমার স্টুডেন্ট কোচিং এ আসবে না, যদি আমি ভালো করে বুঝাই। তারা কি, আমি যদি কম বুঝাই কম পড়াই তাহলে কি হবে, ওরা আমার কাছে আসবে, আবার আসবে, প্রাইভেটলি আসবে। তো প্রাইভেটলি আসলে তো প্রাইভেটলি ইনকাম হয়। কারণ এরকম দেখো, এই সমাজের টিচারদের ক্ষেত্রে এরকম কি রয়েছে, প্রবণতা রয়েছে। ওনারা একটা বিষয় ওরা সঠিক জানে, ক্ষেত্র বিশেষ কোনো না কোনো কারণে আমাকে সঠিকটা বলছে না, মানে পরিপূর্ণ ধারণা দিচ্ছে না।
একটা গল্প বলি, এই গল্পটা শুনলে তোমরা একটু বুঝবা। তো শুধু এরকম না, এই গল্পটা বলার আগে আরেকটা জিনিস নিয়ে কথা বলি। শুধু কেবল আমরা এই ধরনের মিথ্যা কথা বলি না, আমরা কিছু কিছু জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা কথা বলি। সেটা কি রকম? আমরা জানি এই যে বিবর্তনবাদ, মানে আমাদের এই যে দৈহিক যে পরিবর্তন হয়, আমরা বানর থেকে আসি, এই জগতের প্রত্যেকটা জীব কোত্থেকে আসে? প্রথমে জলজ প্রাণী, ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়া থেকে আস্তে আস্তে জলজ প্রাণী, জলজ প্রাণী থেকে কি উদ্ভিদ, উদ্ভিদ থেকে আস্তে আস্তে এইভাবে পরে পর্যায়ক্রমে ধাপে ধাপে পর্যায় হতে হতে উন্নত স্তরে মানুষ হয়ে আমরা আসছি। তো আমাদের একসময় পূর্বপুরুষ কারা ছিল? বানররা ছিল। তো এরকম মানে ননসেন্স মার্কা বিবর্তনবাদ আমাদেরকে অনেক ব্যক্তি কি শোনায়। তো এই বিবর্তনবাদকে প্রতিষ্ঠা করার জন্য কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, তো বিবর্তনবাদকে প্রতিষ্ঠা করার জন্য এই লন্ডনের একটা মিউজিয়ামে, ঠিক আছে, তোমরা ইউটিউবে সার্চ করে দেখো বা ইন্টারনেটে সার্চ করে দেখো যে একটা ফসিল ফিল্ড ডাউন নামে একটা ফসিল আবিষ্কার হয়েছে। তো তারা এই ফিল্ড ডাউনের ফসিলের উপর গবেষণা করে তারা বিবর্তনবাদকে সত্য বলে প্রমাণ করছে। কিন্তু পরক্ষণে গবেষণা করে দেখা গেল যে এই ফিল্ড ডাউন যে মস্তিষ্কটা, যে মাথার খুলিটা পাইছে আধুনিক মানুষের, এই মাথাটা আসলে সাম্প্রতিককালে মানুষের বানানো, কিন্তু এটাকে এমন ভাবে ডিজাইন করছে শিল্পীরা যাতে এটা ফসিলের মতো বা অনেক পুরাতন ফসিল রূপে দেখা যায়। ফিল্ড ডাউন তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো। আমি ছবিটা দেখাচ্ছি, দাঁড়াও একটু আমাকে সময় দাও। সবাই দেখতে পাচ্ছ? দেখা যায়, দেখা যায়। এখানে আছে, এই যে দেখছো, এই যে ফসিল অফ ম্যান, এটা আধুনিক মানুষের ফসিল হিসেবে ধারণা করছে, কিন্তু আসলে এটা আধুনিক মানুষের ফসিল না। এটা একটা ইংল্যান্ডের একটা পত্রিকার নাম হলো ইউনিয়ন ট্রিবিউট। ওই পত্রিকায়, এমন অনেক পত্রিকায় এটা নিয়ে সম্পর্কে পরক্ষণে মানে মিথ্যা এটা নিয়ে অনেক বড় প্রতিবেদন বেরিয়েছে। দেখো আমি আর কিছু চিত্র দেখাচ্ছি তোমাদেরকে, যে মানুষ পরিকল্পনা করে কি করে, মানে কোন সত্যকে অসত্যকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ পরিকল্পনা করে কত কিছু করে। দেখো এই যে পত্রিকার সংবাদ, এরকম অনেক পত্রিকায় ফিল্ড ডাউন ম্যান নেমড হোয়াক্স, এটা কি হোয়াক্স মানে কি? এটা ভুল, এটা একটা প্রতারণা। এরকম অনেক উদাহরণ আছে। তো এরকম মানুষ কি করে, নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য নানা প্রতারণার আশ্রয় নেয়, নেয় না? না, এরকম এরকম অনেক উদাহরণ আছে। তো যে কথাটা বলছিলাম, শুধু মানুষ এরকম স্বাভাবিকভাবে ভুল করে না, মানুষ পরিকল্পনা করে অন্যকে ঠকায়। তো এরকম একটা গল্প বলছি, গল্পটা হলো এরকম। কোন এক ব্যক্তি ছিল খুব কৃপণ। তো কৃপণ ব্যক্তির দশা হলো এরকম, তার পকেটে কোনোভাবে একদিন 2 টাকার একটা সেরা নোট আসছে। কত টাকার? 2 টাকার। তো সেরা নোটটা, 2 টাকার নোটটা এমন অবস্থা, এটা কোথাও কাউকে দিলে কেউ নেয় না, মানে এটা খুব বাজে অবস্থা, মানে এটা চলবেই না টাকার নোটটা। তখন সে একদিন এটা পকেটে নিয়ে ঘুরে যে যদি কাউকে দিয়ে দেওয়া যায়, এই ছিঁড়া নোটটা যদি কাউকে দিয়ে দেওয়া যায়, এখন যাকে দেয় সে নেয় না, দোকানদারকে দেয় বা কোনো ব্যক্তিকে দিলে সে বলে ভাই এই নোট চলবে না, এটা আমাকে আপনি ভালো নোট দেন। তো সে চিন্তা করলো আমি তো প্রতিদিন ট্রেনে করে অফিসে যাই, এখন অফিসে যাওয়ার সময় দেখা যাচ্ছে ট্রেন যখন ছাড়ে তখন দেখবা রেল স্টেশনে যখন ট্রেন গাড়ি দাঁড়ায় তখন বিভিন্ন হকাররা কি করে, পত্রিকা নিয়ে আসে, ফল নিয়ে আসে, চানাচুর নিয়ে আসে, বিস্কিট নিয়ে নানা কিছু নিয়ে আসে। সে তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি করলো যে আমার 2 টাকা চালানোর একটা উপায় আছে। উপায়টা হলো কি, যখন ট্রেনটা হুইসেল দিবে তখনই কি করবো, আমি পত্রিকাওয়ালাকে ডাকবো, আর পত্রিকাওয়ালা আমাকে কি করবে, তখন ওই পত্রিকাটা দিবে, আর দেওয়ার সাথে সাথে আমি কি করবো, তাকে ওই 2 টাকা নোটটা দিয়ে দেবো, আর ট্রেনটাও ছেড়ে দিবে, সে কি করতে পারবে না, আমি পত্রিকাটা পাবো, আর আমার 2 টাকাটা কি হয়ে যাবে, মানে এটা এটা চলে যাবে। তখন যেই কথা সেই কাজ,
সে সারাক্ষণ ট্রেনে বসে আছে, পত্রিকা তার পাশ দিয়ে যায়, ভাই পত্রিকা নেন পত্রিকা নেন, সে হা না কিছু বলে না। কিন্তু যখনই ট্রেনের হুইসেল দিল তখনই সে কি করলো, এই পত্রিকা দাদা, এই পত্রিকা দাদা, এদিকে এদিকে আসো এদিকে আসো। সে কি করলো, পত্রিকাটাকে ডাকছে, পত্রিকা দৌড়ে আসলো, দৌড়ে এসে যখন পত্রিকাটা দিল তার হাতে, তখন সে কি করলো, এই না 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 ট্রেনটা ছেড়ে দিল, এটা বলে তাকে ছিঁড়ে 2 টাকা নোটটা দিয়ে দিল। এখন ওই হকার ব্যক্তি তো ট্রেন যাচ্ছে চলে, সেগুলো তাড়াতাড়ি কি করলো, ওর হাত থেকে টাকাটা নিল, নেওয়ার পরে হকারওয়ালা তো স্টেশনে বসে রইলো, কিন্তু ট্রেন তো ছেড়ে দিয়েছে, এখন সে পত্রিকাটা পড়তেছে, পত্রিকাটা পড়তে দেখতেছে, এই রে পত্রিকা পড়তেছি, কিন্তু এই খবরগুলো মনে হয় যেন আরো 10-15 দিন আগে পড়েছি বলে মনে হয়। কথাটা বুঝতে তো বিষয়টা হলো এরকম, যে সে পত্রিকা পড়তেছে, পত্রিকার খবরগুলো মানে পুরাতন পুরাতন বলে মনে হয়। তো অর্থাৎ সে ভাবছে কাকে ঠকাবে, হকারকে ঠকাবে। আর হকার ভাবছে যে আমি তো প্রতিদিন পত্রিকা কিনি, কিছু পত্রিকা কি 2-1 দিন থেকে যায় না, সব পত্রিকার প্রতিদিন বিক্রি হয় কিনা। তো যখন ট্রেন গাড়ি ছেড়ে দিবে তখনই আমি কি করব, আগের পত্রিকাগুলো বিক্রি করব। কারণ যদি আমি তার কাছে পত্রিকাটা দিয়ে দিই, সে তো আর আমাকে ধরতে পারবে না, কারণ ট্রেন ছেড়ে দিবে, সে আর নেমে কি আমাকে ধরবে নাকি যে কে ভাই তোমাকে আগের পত্রিকা দিলি কেন। তো এইখান থেকে বিষয়টা হলো এরকম, যে আমাদের সমাজে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এরকম প্রবণতা আছে যে আমরা কি অন্যকে ঠকাতে চাই। তো যে ব্যক্তি অন্যকে ঠকাতে পারে খুব সহজে, সে ব্যক্তিকে আর পরম সত্যকে জানার জন্য এত ত্যাগ তিতিক্ষা করবে। কৃষ্ণকে জানা কি এত সহজ? কৃষ্ণকে জানতে হলে কি করতে হয়, অনেক ত্যাগ করতে হয়, তপস্যা করতে হয়। আমাদের ধর্মের 4টি অঙ্গ রয়েছে, তার মধ্যে একটা হলো কি তপস্যা, মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। এটা হলো মূল সত্য কথা। তো এরকম আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আমাদের পরিকল্পনা করে আমরা অন্যকে ঠকাই, বা স্বাভাবিকভাবে ঠকাই, বা আমাদের ভাবে হলে প্রতারণা করা। যেমন এরকম আমাদের সবার মধ্যে এরকম ভাব আছে। তো এরকম এই যে 4টি ত্রুটি কি কি, করুণা পাঠক, এরপরে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা, এই যে 4টি ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলোর কারণে প্রত্যেকটা জীব আসলে আমরা বিভ্রান্ত, প্রত্যেকটা জীব বিভ্রান্ত। প্রকৃত সত্য সম্পর্কে জানা আমাদের দ্বারা সহজ নয়। এখন হয়তো কাকু যদি এই কথাগুলো বলি, কাউ হয়তো বলবে না এটা তো সম্ভব না, আমরা এখন মানুষরা অনেক উন্নত হয়ে গিয়েছি, আমরা অনেক উন্নত হয়ে গিয়েছি, আমরা ভুল করতে পারি, কিন্তু একটা কম্পিউটার কি ভুল করে? একটা কি বলা যায় এটাকে, আরে একটা রোবট কি ভুল করে? একটা রোবটকে যেটা নির্দেশনা দেওয়া হয় সে কি করে, ঠিক সেই রকম কাজই করে, হুবাহু, কোনো ভুল নাই। তা মানুষ তো বলতে পারে ঠিক আছে আমরা নয় ভুল করতে পারি, ভুল দেখতে পারি, কিন্তু আমরা কি করব, যন্ত্রের মাধ্যমে জানবো? কিন্তু না, এখানে একটা যুক্তি আছে, এখানে একটা ব্যক্তির কাছে। আচ্ছা, যন্ত্রটাকে যে পরিচালনা করব, সেটাকে কি দিয়ে পরিচালনা করব? এই ইন্দ্রিয়গুলো দিয়ে তো পরিচালনা করব, নাকি অন্য কোনো কিছু দিয়ে পরিচালনা করব? না যন্ত্র আপনি কাজ করতে পারবে? আমরা বলবো যে আমরা দূরের আকাশকে দেখতে পাই না, কিন্তু দূরবীক্ষণ দিয়ে দেখবো। কিন্তু দূরবীক্ষণ দিয়ে দেখবো, দূরবীক্ষণের চিত্রটা দেখার জন্য কিসের প্রয়োজন? আমার এই অসম্পূর্ণ ইন্দ্রিয় প্রয়োজন না? এই চোখটা প্রয়োজন না? চোখ দিকে সবসময় সঠিকটা দেখে, দেখে না কিনা? না দেখে না। অর্থাৎ মোট কথা, আমরা যন্ত্র ব্যবহার করি বা যে কোনো জিনিস ব্যবহার করি না কেন, আমাদের আসলে প্রকৃত সত্য সম্পর্কে জানা সম্ভব নয়। সোজা কথা হলো এটা। আমরা নিজেদেরকে যতই পণ্ডিত ভাবি না কেন, আমরা আসলে পাণ্ডিত্য দেখালো আমরা আসলে পণ্ডিত না, আমরা সবাইকে, ওই আগের কথা, আমরা সবাইকে মূর্খ। প্রকৃত সত্য জানা আমাদের দ্বারা সম্ভব নয়। তো এরকম কোন বস্তু সম্পর্কে যদি আমরা সরাসরি জানতে চাই বা প্রত্যক্ষণ করতে চাই, তাহলে আমাদের এই ত্রুটিগুলোর সম্মুখীন হতেই হবে। তো প্রত্যক্ষণে আরো অনেক ত্রুটি আছে। যেমন আমরা বললাম যে ঠিক আছে প্রত্যক্ষণ করলাম, আমরা সঠিক ধরে নিলাম, কিন্তু সঠিক ধরে নিলেও প্রত্যক্ষণ করা সঠিক সব বস্তু সবসময় সঠিক হয় না। কারণ এটা এখন বর্তমানে এরকম আছে, ভবিষ্যতে এরকম থাকবে না। কারণ এই জগতে প্রত্যেকটা বস্তু কি পরিবর্তনশীল, সেটা যেটাই হোক। আমি আজকে এই জায়গায় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, কিন্তু আজ থেকে 100-200 বছর পরে আসলে এই যে বিল্ডিংটা এখানে দেখতে পাবো না। দেখতে পাবো? পাবো? পাবো না। এখন আমাদের পৃথিবীর যে গতিপথ আছে, আজ থেকে 2000, 3000, 4000, 5000 বছর পর যে সামনে যাই, পৃথিবীর গতিপথ আমার নাও থাকতে পারে।
এরকমটা হয় না? হয় কি না? হচ্ছে। প্রতিনিয়ত আমাদের এই জগতে কত পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা যদি সরাসরি কোনো বস্তুকে দেখিও, কিন্তু সেটার একটা সমস্যা। সমস্যা কি? কারণ কোনো বস্তু যদি স্থির নয়, সব বস্তু পরিবর্তনশীল, তাহলে আমরা কোনো বস্তু সম্পর্কে ভবিষ্যতে পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে আমরা বলতে পারবো না এই আমি যেটা জানছি এটাই সঠিক। এরপরে কোনো বস্তুকে সরাসরি যখন আমরা দেখি, তখন কি সেটাকে প্রমাণ করা সম্ভব হয় যে এটাই সঠিক? তার মানে কোনো বস্তুকে দেখার সাথে সাথে আমরা ওই বস্তু সম্পর্কে সঠিক বলতে পারি না, কারণ আমরা তখন তৎক্ষণাৎ প্রমাণ করে দেখাইতে পারি না। তার মানে এটা একটা ত্রুটি আছে। এরপরে প্রত্যক্ষণ করলে সেটা আমাদের কি বুদ্ধিবৃত্তিকে, যেমন আমরা আমলকি খাওয়ার পর কি খাচ্ছি? জল খাচ্ছি, কেমন লাগছে? মিষ্টি লাগছে। এখন আমার যেহেতু মিষ্টি লাগছে, তো আমি কি বলবো এটা কি তিতা লাগছে? বলতে পারবো না, আমার কাছে বলতে হবে এটা আমার মিষ্টি লাগছে। তো বলছে আমাদের যে বুদ্ধি, এই বুদ্ধিকে কি অস্বীকার করে দেয়। কিছু কিছু পদক্ষণ কি করে আমাদের বুদ্ধিবৃত্তিকে আমরা ব্যাবল হয়ে যাই, কি রে ভাই লাগছে একরকম, দেখি আর রকম, এমন কেন? এই কারণ হলো এই যে প্রত্যক্ষণের অসমস্যা। তো আসলে প্রত্যক্ষণের অনেক ব্যাপার আছে, অনেক সমস্যা রয়েছে। তো এই জন্যই ওই যে প্রথম কথাটা, যদি না দেখি নিজ নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, কথাটা কি সত্যি মানা যায়? হ্যাঁ আমাদের প্রভু। নিজের নিজের চোখে দেখলেই কি সঠিক হবে? আমাদের নিজের চোখে দেখলে বস্তু সঠিক হবে এমনটা না। আমাদের কিভাবে জানবো সেটা আমরা সামনের ক্লাসে যাব। তবে এই ছিল আমাদের আজকের প্রয়াস, যে আমরা কোনো বস্তু সম্পর্কে জানতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যক্ষণের উপর নির্ভর করলে হবে না। তো এর ছাড়া অনুমান, এরপরে দ্বিতীয়ত আসে কি, প্রত্যক্ষণের উপর আমরা কিসের কথা বলছিলাম? জ্ঞান। জ্ঞান লাভের আরেকটা উপায় কি? অনুমান করা। অনুমান করা। আচ্ছা, অনুমানের মাধ্যমে কি আমরা কোনো বস্তু সম্পর্কে জানতে পারি? হ্যাঁ, জানা সম্ভব? অনুমান করে কোনো বস্তু সম্পর্কে জানা না। সম্ভব নয়। দেখো, আমরা যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর দূর থেকে মনে হয় যেন, যেমন গ্রামগঞ্জে এরকম দেখা যায়, বৃষ্টি হওয়ার পরে, মুষলধারে বৃষ্টি হওয়ার পর মনে হয় যেন টিনের চাল থেকে কি উঠতেছে, ধোঁয়া উঠতেছে, এরকম মনে হয়। হ্যাঁ, দেখবা বৃষ্টি বাদল হওয়ার পরে যে পাহাড় থেকে, এরপরে তোমার গ্রামে গঞ্জে টিনের যে ঘরগুলো রয়েছে, এই টিনের ঘরের উপর থেকে ধোঁয়ার মতো বের হয়। বৃষ্টি হওয়ার পর যখন রৌদ্র উঠে, তখন ওই টিনের চাল থেকে ধোঁয়ার মতো বের হয়। এরপরে বৃষ্টি হওয়ার পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর মানে পাহাড়ের উপর থেকে মনে হয় যেন ধোঁয়া বেরোচ্ছে। এখন কেউ যদি ওই পাহাড়কে দেখে যদি মনে করে যে পাহাড়ে আগুন লাগছে, আর সে সমস্ত দল বল নিয়ে যদি পাহাড়ে আগুন নিভিতে যায়, তার অনুমানটা কি সঠিক হবে না ভুল হবে? ভুল। পাহাড়ে কি আসলে আগুন লাগছে বৃষ্টি পরে? লাগে নাই। এটা আমি ভুল দেখতে পাচ্ছি। আর আমি যদি কল্পনা করি আমার অনুমানটা সঠিক, আমি তো দেখছি এখানে আগুন লাগছে, ধোঁয়া দেখছি আমি, তার মানে সঠিক? এটা সঠিক না। এখন এই যে আগে দেখো, যখন ছোট ছিলাম, তখন যখন টিভি দেখতাম, টিভি দেখার সময় মনে করতাম যে টিভির ভিতরে কত মানুষ আছে, প্রত্যেকদিন কত মানুষকে মারে, কত মানুষকে আবার দেখি, এটা এত মানুষ এই ছোট্ট বক্সের ভিতরে কিভাবে থাকে? হ্যাঁ, এরকম মনে হতো। কিন্তু আমার, বিশেষ করে আমার মনে হতো যে যখন টিভি দেখতাম বিভিন্ন ছবিতে এই মানুষগুলোকে মেরে ফেলে, এরপরে এগুলো কেটে ফেলে। আচ্ছা, এই টিভির বক্সের ভিতরে এত মানুষ কোত্থেকে আসে? ওইখানে মানে ঘর বাড়ি আছে। তো কি করতাম, টিভির পিছনে গিয়ে আসলে খুঁজতাম, বাচ্চা মন তো, কিন্তু স্মৃতিটা এখনো মনে আছে। আর আমি অনুমান করছি কি ওই টিভির ভিতরে মানুষ থাকে, কত কি থাকে আসলে। এখন আমার অনুমানটা কি আসলে সঠিক? আমি একটা বাচ্চার কথা বলছি, কিন্তু আমাদের প্রতিগত আমাদের যারা আমার বুদ্ধিদীপ্ত মানুষ, তারাও তো এরকম অনেক বিষয় সম্পর্কে অনুমান করি। এরকম অনেক অনুমান আছে। যেমন একসময় সারা পৃথিবীর মানুষ মনে করতো কি এই পৃথিবীটা কেমন, সমতল। কি সমতল? সমতল না। এখনো অনেক মানুষ মনে করে পৃথিবীটা কি সমতল, মানে এটা কি একটা আয়তকার বস্তুর মতো, একটা খোলা মাঠের মতো। কিন্তু দেখো, আমাদের অনুমানকে পৃথিবীটাকে কি মানে খোলা মাঠের মতো বানাবে? পৃথিবীটা আসলে কিসের মতো? পৃথিবীটা একটা গোল গোলকের মতো, ঠিক তাই না?
তো অনুমান করে আসলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ, ওই আগের কথাই, আগের ত্রুটি, আমাদের ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ, তাহলে এরকম সমস্যা হতে পারে। তো এরকম একটা উদাহরণ আছে। তো এক সময় জাতিসংঘের WHO, ওয়ার্ল্ড হেলথ কর্পোরেশন নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু। এই হু এর এক কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন ক্যাটাগরি ডাক্তাররা, স্নায়ু রোগের ডাক্তাররা, মনোরোগের ডাক্তাররা, এরপরে তোমার কার্ডিওলজির ডাক্তাররা, এরপর আর্থোপেডিক ডাক্তার, সমস্ত ডাক্তাররা আসছে। আসার পরে কনফারেন্স শেষে তারা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। তো দেখতে পাচ্ছে একজন ব্যক্তি কি করতেছে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। তো যিনি আর্থোপেডিক ডাক্তার উনি বললো, আরে এই যে সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছি, এই লোকটার মনে হয় পায়ের হাড়ে একটা সমস্যা আছে। তখন সে কি করলো, তখন সে চিন্তা করলো কি এই ব্যক্তি হাড়ে সমস্যা আছে। আর কি মানসিক রোগের যে ডাক্তার, সে ভাবলো এই লোকটার মানসিক কোনো মানে সমস্যা আছে, নাহলে এই রোগটি হঠাৎ করে কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। কে চিন্তা করতেছে? যিনি আর্থোপেডিক ডাক্তার, তিনি মানে হাড়ের ডাক্তার, তিনি চিন্তা করতেছে কি এই ব্যক্তিটার পায়ের মধ্যে হঠাৎ করে কোনো সমস্যা হয়েছে, হাড়ের মধ্যে কোনো সমস্যা, যার কারণে ব্যক্তিটাকে হঠাৎ করে কি করতেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আবার যিনি মনোরোগের ডাক্তার, তিনি চিন্তা করলো এই ব্যক্তি হঠাৎ করে মানসিকভাবে কোনো সমস্যায় পড়ছে, এই কারণে সে কি করতেছে, এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। এরকম বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন রকম মন্তব্য করলো তার দৃষ্টিকোণ থেকে। তো তখন সবাই বললো ঠিক আছে, আপনারা যদি একজন একই কথা বলছেন, তো চলেন আমরা কি করি, ওই ব্যক্তির কাছে গিয়ে বলি আসলে সমস্যাটা কি, সে হঠাৎ করে কেন খুঁড়িয়ে হাঁটতেছে, দিব্যি ভালো মানুষ কিন্তু হঠাৎ করে কেন সে খুঁড়িয়ে হাঁটছে। তখন সে গিয়ে দেখলো, ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, ভাই আপনি কেন খুঁড়িয়ে হাঁটতেছেন? ওই ভাই আমি খুঁড়িয়ে হাঁটছি এই জন্য, কারণ আমি যখন হাঁটতেছিলাম আমার হঠাৎ করে আমার পায়ে যে স্যান্ডেলটা ছিল, এই স্যান্ডেলটার একটা হুক খুলে গেছে। কি খুলে গেছে? হুক। মানে তার পায়ের যে জুতার হুক খুলে গেছে। কিন্তু যিনি আর্থোপেডিক ডাক্তার তিনি কি চিন্তা করলেন, যে এর হাড়ের সমস্যা, ওই যে মানসিক কি বলে মনের ডাক্তার, তিনি কি চিন্তা করলেন মানসিক সমস্যা। মানে বিভিন্ন ডাক্তার বিভিন্ন চিন্তা করে বলে, কিন্তু আসলে সমস্যাটা কোথায়, তার জুতার হুক খুলে গেছে। তো এইরকম আমাদের অনুমান কখনো আমাদের সঠিক তথ্য দিবে না। আমরা অনেক বস্তু সম্পর্কে অনেক কিছু অনুমান করতে পারি, কিন্তু আসলে সঠিক বস্তু সম্পর্কে ধারণা করা খুবই কঠিন। এরকম আরো অনেক উদাহরণ আছে। তো আমাদের সময় প্রায় শেষ, 10টা বেজে গেছে। তো আজকে আমরা কি জানলাম, যে প্রত্যক্ষণ এবং অনুমান এই দুইটা পদ্ধতিতে আমরা আসলে প্রকৃত বস্তু সম্পর্কে ধারণা করতে পারি না। এর কারণ কি, আমরা দেখেছি আমাদের 4টা ত্রুটি আছে, এরপরে আমাদের যে জ্ঞান আহরণের যে পদ্ধতি আছে, এরকম অনেক সমস্যা আছে। তো এই সকল মাধ্যমে যদি আমরা এই সামান্য বিষয় সম্পর্কে না জানতে পারি, তাহলে কি করে পরম সত্য ভগবানকে জানবো? জানা সম্ভব নয়। তো এটা হলো মূল সত্য। তো আগামীকালকে আমরা জানবো যে আসলে মূল সমস্যাটার এরিও প্রকৃত সত্য সম্পর্কে আমরা কিভাবে জানবো, বা আসলে সঠিক পদ্ধতি কোনটি, ভগবানকে জানার প্রকৃত পদ্ধতি কোনটি, এটা আমরা আগামী ক্লাসে জানবো। তো সবাই আগামী ক্লাসে অবশ্যই ঠিক মতো সময় মতো আসবা, আর সবাই প্রস্তুতি নিয়ে আসবা। আজকে ক্লাসে যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো মনোযোগ দিয়া শ্রবণ করবা, আর অবশ্যই ক্লাসটা ইউটিউবে আবারও পাইবা, ওখান থেকে শ্রবণ করবা। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্ত করছি। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি উপস্থিত ভক্তমন্ডলী কি, আমাদের সাথে এক মহান ব্যক্তি যুক্ত হয়েছেন, সেই সুদূর সিঙ্গাপুর থেকে শ্রীমান পঙ্কজ প্রভু। প্রভুকে অনেক কষ্ট দিয়েছি, অনেকক্ষণ ওয়েট করিয়েছি, প্রভু অপরাধ ক্ষমা করবেন। জয় শ্রীমান কি জয়, শ্রীমান পঙ্কজ প্রভু কি জয়। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রভু আমরা আপনাদেরকে খুব বিরক্ত করি, তা আমাদের রবিবারে হয়তো ওই অফ ডে, তো ভক্তরা আসতে চায়, তো এই সময়টা আর কি 12টা আমাদের সিঙ্গাপুর টাইম লাঞ্চ টাইম, এই সময় সবাই আসেন, সমস্যা নাই, সবাই আমরা কম্প্রোমাইজ করে যা যেভাবে করা যায় আর কি।